তাহলে আমরা আবার থার্ড যে রুল বা তৃতীয় যে নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব সংক্রান্ত। সেটা হচ্ছে যে সাবজেক্টে যদি সাবজেক্ট হিসেবে যদি কখনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে এবং সেই অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে তাহলে সেটা দিয়ে অবশ্যই একটা শ্রেণী বা ক্লাস বা গ্রুপ বোঝাবে এবং সেই ক্ষেত্রে ভার্বটি অবশ্যই কি হবে, প্লুরাল হবে। মানে এই ওয়ার্ডটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে সাবজেক্টটি হচ্ছে গিয়ে সিঙ্গুলার, কিন্তু তার অর্থটা কিন্তু সিঙ্গুলার না, অর্থটা হচ্ছে প্লুরাল। তাই এখানে ভার্বটি সবসময় প্লুরাল হবে, কখনোই সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে না। তারপরে যে সেন্টেন্স সেটা হচ্ছে কি যে নন রেফারেন্সিয়াল দেয়ার। নন রেফারেন্সিয়াল দেয়ার বলতে বোঝায় যে এই দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হবে, কিন্তু এই দেয়ারের কোনো প্রভাব এই সেন্টেন্সে ভার্বের উপরে পড়বে না। প্রভাবটা পড়বে হচ্ছে গিয়ে পরের যে নাউন বা নাউন ফ্রেজটি থাকবে বা প্রোনাউন থাকবে তার প্রভাব। সেই নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে এই সেন্টেন্সের ভার্বটি সিঙ্গুলার হবে, বা নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি হবে প্লুরাল। তাহলে উদাহরণ হিসেবে আমরা দুইটি সেন্টেন্স এখানে লিখেছি এবং সেই সেন্টেন্সটি হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে ম্যানি স্টুডেন্টস আর পরেরটা হচ্ছে এ এক্সারসাইজ বুক। যেহেতু এই নাউনটি হচ্ছে সিঙ্গুলার তাই এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব হলো ইজ অথবা ওয়াজ। আর এখানে যেহেতু ম্যানি স্টুডেন্টস তাহলে এখানটা আরও ব্যবহার করতে পারি বা অয়ারও ব্যবহার করতে পারি, যেহেতু এটাতে প্লুরাল বোঝাচ্ছে। তারপরে 5 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে এই সেন্টেন্সটি দিয়ে যদি কখনোই আমরা দেখি যে সেন্টেন্স দিয়ে দূরত্ব বোঝাচ্ছে, পরিমাপ বোঝাচ্ছে, সময়, ওজন বা বয়স অথবা অর্থ বা মানি যেটাকে বোঝায়, এ ধরনের যদি ওয়ার্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলেও সেই ওয়ার্ডটা যদি প্লুরালও থাকে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে আমি আবার বলি যে দূরত্ব যদি বোঝায়, দূরত্ব, সময়, বয়স, তারপরে হচ্ছিল অর্থ, ওজন, এই ধরনের অর্থ বা মেজারমেন্ট বা পরিমাপ, এই ধরনের ওয়ার্ড যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেই ওয়ার্ডটি যদি প্লুরালও থাকে, প্লুরাল হলেও ভার্ব হবে সবসময় সিঙ্গুলার, ভার্বটি সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্টে প্লুরাল হলেও কি বললাম, ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। তাহলে আমরা একটি উদাহরণ দেই। FIFTY, আমরা এখানে লিখলাম যে 50 মাইলস। খেয়াল করবে 50 মাইলস এটা কি একটা ডিস্টেন্স বোঝাচ্ছে এবং নাউনটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, কিন্তু তারপরেও এখানে যে ভার্বটি হবে সেটা হবে সিঙ্গুলার। তারপরে আসো
আমরা নেক্সট যে নিয়ম বা রুল সেটাতে যাই। সেটা হচ্ছে যে সেন্টেন্সে যদি আমরা দেখি যে কখনো কখনো দেখা যাবে যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দুজন ব্যক্তি বা দুজন বস্তুর নাম উল্লেখ থাকে, সেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। যদি ডাবল সাবজেক্ট থাকে এবং সেই ক্ষেত্রে সেই সাবজেক্টে যদি এন্ড দিয়ে যুক্ত থাকে, এন্ড দিয়ে যদি যুক্ত থাকে তাহলে তার আগে একটি সাবজেক্ট থাকবে এবং পরে একটি সাবজেক্ট থাকবে আগে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা হবে হলো প্লুরাল, কারণ এন্ড দিয়ে যুক্ত থাকবে সেই নাউন বা সেই প্রোনাউনটিকে দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুর মধ্যে যে যোগ করবে সেটা হচ্ছে এন্ড, এবং এন্ডটা এখানে তাহলে এক এবং এক মিলে হবে কি দুই বা তারও বেশি, নাউনও থাকতে পারে কখনো কখনো, এবং সেই ক্ষেত্রে ভার্বটি হবে হচ্ছে গিয়ে প্লুরাল। তাহলে লিখি আমরা এন্ড দিয়ে যদি যুক্ত থাকে দুটি নাউন বা দুটি প্রোনাউন অথবা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি সংযোগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই এন্ড এর পরে যে ভার্বটি হবে সেটি সবসময় প্লুরাল হবে। তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে কি ব্যবহার করব? আর অথবা ওয়ার। রহিম অ্যান্ড করিম আর অথবা ওয়ার প্লেইং। এটা হচ্ছে গিয়ে 6 নম্বর রুল। কিন্তু এই 6 নম্বর রুলের আরেকটি উদাহরণ দেই। হি অ্যান্ড আই আর ফ্রেন্ড। কিন্তু হি অ্যান্ড আই, সে এবং আমি, আমরা বন্ধু। কিন্তু যদি এন্ড দিয়ে দুটি ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝানো, দুটি বস্তুকে যদি বোঝায় এবং তাদের অর্থ যদি একই হয় বা একই ভাব প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে হচ্ছে কি একটিকে ছাড়া অন্যটিকে ব্যবহার করা যাবে না, লেখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে এন্ড এর পরে এন্ড দিয়ে যে নাউনটি থাকবে বা যে প্রোনাউনটি থাকবে তারপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এখানে দেখো রহিম অ্যান্ড করিম, এদেরকে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা ব্যবহার করা যাবে সাবজেক্ট হিসেবে। তারপরে হচ্ছে কি হি, তারপরে হলো আই, এদেরকেও সাবজেক্ট হিসেবে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যাবে। কিন্তু এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু কি বললাম ফ্রেজ ব্যবহার করা হয়, তাহলে সেই হিসেবে সেই ওয়ার্ড বা সেই ফ্রেজগুলো কখনোই সেন্টেন্সে কিন্তু একা বসবে না। মানে দুটো যে ওয়ার্ড মিলেই তো একটি ফ্রেজ গঠন করা হয়, সেখান থেকে যে কোনো একটি কখনোই একটা অর্থ প্রকাশ করতে পারবে না, এবং সেক্ষেত্রে দুজনকেই সেই অর্থটা প্রকাশ করার জন্য ব্যবহার করতে হবে, এবং সেই ক্ষেত্রে ভার্বটি হবে হচ্ছে গিয়ে সিঙ্গুলার। যেমন bread and butter, স্লো অ্যান্ড স্টাডি, এই ধরনের যে ওয়ার্ড, কারণ এদেরকে যে একটাকে এখানে ব্যবহার করা যাবে না, যদি ব্যবহার করতে হয় তাহলে দুজনকে মিলিয়ে ব্যবহার করতে হবে, এবং সেই ক্ষেত্রে পরের যে ভার্বটি সেটি হচ্ছে সিঙ্গুলার হবে। তাহলে আমরা সরাসরি উদাহরণ লিখি। ব্রেড অ্যান্ড বাটার is my favorite breakfast. Bread and butter is my favorite breakfast. Slow and steady wins the race. আবার
দেখো আমরা যদি আবার কখনো কখনো সেন্টেন্সে পাই সাবজেক্ট হিসেবে বসে এরকমই একাধিক নাম বা প্রোনাউন থাকে এবং তাদেরকে সংযোগ করার জন্য থাকে হচ্ছে গিয়ে নট অনলি either or neither nor তাহলে এখানে দেখলাম আমরা একাধিক নাউন বা প্রোনাউন তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু একাধিক নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসবে তাহলে এবং সেই ক্ষেত্রে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে হলো এই যে শেষের যে এইখানে যে প্রোনাউনটি বসবে তার উপরে পরে শেষের নাউনটি যদি সিঙ্গুলার হয় নাউন বা প্রোনাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে যদি এটা পরে নাউন বা প্রোনাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে তাহলে আমরা একটি উদাহরণ দেই not only you but also I am guilty দেখো ইউ এর সাথে কিন্তু কখনোই কি হয় না এম বসে না ইউ এর সাথে সবসময় আর হয় কিন্তু তারপরেও যেহেতু পরের যে প্রোনাউনটি সেটি হচ্ছে আই তাই এখানে এম বসলো either you or she এখানে থাকবে হচ্ছে গিয়ে বি ব্র্যাকেটে তাহলে আমরা যেহেতু দ্যাট ডে থাকলে অবশ্যই এটাকে পাস্ট টেন্সে করতে হবে তাহলে এখানে ওয়াজ আর যদি দ্যাট ডে না থাকলে তাহলে ইজ অথবা ওয়াজ যেখানে একটি ব্যবহার করলে হতো তারপর আমরা আরেকটি নিয়ম দেখি সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর এরকম থাকার পরেও যদি কখনো কখনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ তারপর হলো অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই এই ধরনের ওয়ার্ড যদি কখনো সেন্টেন্সে থাকে তাহলেও সেন্টেন্সে কিন্তু দুটি নাউন বা প্রোনাউন ব্যবহৃত হবে সাবজেক্ট হিসেবে তাহলে আমি একটু দেখাই as well as along with together with accompanied by এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে কিন্তু সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখলাম যে পরের যে সাবজেক্টটা সেই অনুযায়ী ভার্ব হয় কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে যে দুইটি সাবজেক্ট থাকবে তার মধ্যে থেকে প্রথম যে সাবজেক্টটা সেই অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে সেই ওয়ার্ডটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে ওয়ার্ডটি যদি প্লুরাল হয় ভার্বটি প্লুরাল হবে উদাহরণ হিসেবে দেখো দি অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী
along with her manager and some friends, ব্র্যাকেটে থাকবে বি, the actress along with her manager and some friends be going to the party. এখন তাহলে আমি বলেছিলাম কি প্রথম যে এই যে along with, together with, accompanied by, as well as এই ধরনের যে ওয়ার্ডগুলো তাদের পূর্বে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব ব্যবহৃত হবে। সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, সাবজেক্টে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। তাই এখানে ভার্ব হিসেবে ইজ অথবা ওয়াজ যে কোনো একটি ব্যবহৃত হবে। আমাদের সময় খুব কম। রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশের মধ্যে এমন একটি মানে চ্যাপ্টার যা নিয়ম পড়লে যে নিয়ম শেষ হয়ে যাবে, বা আমি 10টা বা 20টা রুল পড়লাম তার মানে কি আমার রাইট ফর্ম অফ ভার্ব শেষ, এই কথাটা চিন্তা কখনোই করা যাবে না। কারণ রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আনলিমিটেড একটা চ্যাপ্টার। তারপরে আমরা এখান থেকে কিছু কিছু আমরা পড়ে থাকি। তারপরে আমরা দেখি যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বা জিরান্ড। এখন বলতে পারো ইনফিনিটিভ কাকে বলে বা জিরান্ড কাকে বলে, এই ওয়ার্ডগুলো তো জীবনেও শুনি নাই। তাহলে আমি বলবো যে ইনফিনিটিভ হচ্ছিল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আর জিরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। এরা যদি কখনো, তাহলে আরেকটু স্পষ্ট করে লিখে দেয়, সেটা হচ্ছে যে টু প্লাস V1 এটা হচ্ছে ইনফিনিটিভ, আর V1 প্লাস আইএনজি এটা হচ্ছে জিরান্ড। এরা যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে চোখ বন্ধ করে সেই ভার্বটাকে, সেই সেন্টেন্সের ভার্বটাকে সিঙ্গুলার করে দিতে হবে। এটা সবসময় সিঙ্গুলার ভার্ব ফলো করো। যেমন টু টেল লাইস, ব্র্যাকেটে থাকবে কি বি, গ্রেট সিন মিথ্যা বলা মহাপাপ। তারপরে হচ্ছে ওয়াকিং, এটা হচ্ছে জিরান্ড, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। ওয়াকিং ব্র্যাকেটে থাকবে বি, গুড এক্সারসাইজ। তাহলে আমি বললাম কি যে জিরান্ড বা ইনফিনিটিভ এরা যদি কখনোই থাকে, অলওয়েজ এদের সাথে সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে, কখনোই এদের পরে প্লুরাল ভার্ব ব্যবহার করা যাবে না। তাহলে টু টেল লাইস, এদের লাইস দেখে মনে হতে পারে যে এটা প্লুরাল, কিন্তু না, ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে আমরা কি দিব, ইজ টু টেল লাইস। তারপর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপরে এই মোটামুটি এটা গেল মোটামুটি সাবজেক্ট এবং ভার্ব সংক্রান্ত। এছাড়াও যদি কখনো আমরা দেখি যে সেন্টেন্সে সাবজেক্টের পরে যে কি হ্যাড বেটার সেন্টেন্সে থাকে, বা উড রেদার, হ্যাড বেটার, উড রেদার বা হ্যাভ টু এই ধরনের যদি কখনো কি থাকে ওয়ার্ড থাকে এবং তারপরে যদি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটা অলওয়েজ কি হবে, বেস ফর্ম হবে বা V1, বা এটাকে বলা হয় কি বিআর ইনফিনিটিভ।
তাহলে আমি একটা উদাহরণ দেই। ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গোটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, তাহলে তোমাকে এটা সঠিকভাবে লিখতে হবে। আমরা জানি যে হ্যাডের পরে কি হয়, মূলত সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে, কিন্তু এখানে কি করা যাবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না। কারণ হচ্ছে নিয়মই হচ্ছে যে হ্যাড বেটার উড রেদার বা হ্যাভ টু এম টু ইজ টু এদের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটি সবসময় বেস ফর্মে হয়ে থাকে, এবং এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি, খালি ইনফিনিটিভ হবে, ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু তার পূর্বে কোনো টু থাকবে না, এটাই হচ্ছে গিয়ে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা শুধু ওই ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে এটা আমাদের ভার্বের সঠিক ফর্মটা হয়ে যাবে। তারপরে যদি সেন্টেন্সে কখনো কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হবে। যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, ইন অ্যাডিশন টু, এই ধরনের ওয়ার্ড যদি কখনো কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই ভার্বের পরে যে সেই ওয়ার্ডগুলোর পরে একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা অবশ্যই কি হবে, বেস ফর্মে হবে না, তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা দেখাই, with a view to look forward to, in addition to, prefer to, আমরা জানি কি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, কিন্তু এই টু যেহেতু তারপরে কি বাই, হোয়াইল এদের পরে যদি ভার্ব থাকে তাহলে তাদের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেই, আই ওয়েন্ট টু দ্য শপ with a view to buy some books। এখানে বাইটা ব্র্যাকেটে থাকবে, অথবা টু সহ, না টু এর সাথে থাকবে না, বাইয়ের সাথে কি থাকবে, ব্র্যাকেটে থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি কি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, ইন অ্যাডিশন টু, এই ধরনের টু যদি থাকে তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, কারণ এই ভার্বটি হচ্ছে এখানে কি, প্রিপোজিশন। বাইং সাম বুকস, আবার সবচেয়ে বেশি আসে প্রিফার, আই প্রিফার টু টেকিং টি। পরীক্ষার সময় যদি থাকে তাহলে থাকবে কি, প্রেফার টু টেক থাকবে, তোমাদেরকে টেকিংটা করে নিতে হবে। যেহেতু আমাদের একটু টাইম লস হয়ে গেছে, আমাদের লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের, আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ইফ ক্লজ। ইফ ক্লজ মানে হচ্ছে কি, কন্ডিশন বা শর্ত। রাইট ফর্ম অফ ভার্বের যদি আমরা শর্ত যদি না পড়ি তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু বাকি থেকে যাবে, মানে ইনকমপ্লিট। কন্ডিশন দুই প্রকার, একটা হলো রিয়েল কন্ডিশন আর একটা হলো আনরিয়াল কন্ডিশন। মানে ইফ দে, দেখো আমরা যদি থাকে সেন্টেন্সে ইফ কন্ডিশন, ইফ কন্ডিশনের সাথে ইফ প্লাস প্রেজেন্ট indefinite plus future indefinite,
এটা খেয়াল রাখতে হবে, এখানে অবশ্যই একটি কমা হবে। ইফ এর পরে ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লজটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে রিয়াল বা সত্য, যেটা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকে সেটাই হচ্ছে রিয়াল কন্ডিশন। কিন্তু অতীতকালে আমরা ইচ্ছা করলেও ফিরে যেতে পারবো না, সেখানে যাওয়া সম্ভব না। তাই পাস্ট টেন্সে যে কন্ডিশনগুলো বা শর্তগুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে আনরিয়াল কন্ডিশন। দেখো তাহলে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিটে। যেমন ইফ আই গো টু ঢাকা, আমি যদি ঢাকা যাই, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড। এটা রিয়াল, কারণ আমি যদি ঢাকা যাই তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব। এটা হচ্ছে রিয়াল কন্ডিশন। আর আনরিয়াল কন্ডিশন হলো যেটা করা সম্ভব না, অর্থাৎ পাস্ট টেন্সের যে কন্ডিশনগুলো ঘটে গেছে বা যে পাস্ট টেন্সের যে সময়টা চলে গেছে সেই সময়টা আর ফেরত আনা সম্ভব না। তাই এটা হচ্ছে কি আনরিয়াল কন্ডিশন। তাহলে সেই ক্ষেত্রে সেই আনরিয়াল কন্ডিশনের ক্ষেত্রে দেখো যদি হয় ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট তাহলে গঠনগুলো দেখো, তোমরা এই গঠনগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ এই ধরনের সেন্টেন্সগুলো শুধুমাত্র তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। যে কোনো ভবিষ্যতে যখন তোমরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিতে যাবে, সেই চাকরির পরীক্ষার জন্য বা কোনো সেন্টেন্স লেখার জন্য অবশ্যই এই ধরনের সেন্টেন্সগুলো মনে রাখতে হবে, স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। তাহলে আমি কি বললাম, ইফ এর পরের ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তারপরের স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। উড, কুড, মাইটের পরে অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম হবে প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হবে। তাহলে পরের যে সেন্টেন্সটি সেটি হচ্ছে if I went to Dhaka, comma, I would meet you. আমি যদি ঢাকা যেতাম তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতাম, তার মানে আমি ঢাকা যাইনি, তোমার সাথে আমার দেখা হয়নি। তারপরটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ইফ এর পরের ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে তার স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন ইফ আই হ্যাড মিট ইউ বিফোর, আমি যদি আগে তোমার সঙ্গে আগে আমার দেখা হতো, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ। এটা হচ্ছে আমাদের যে তিনটা ক্লজ, তার মধ্যে এটা হচ্ছে রিয়েল ক্লজ বা এটাকে বলা হয় কি রিয়েল কন্ডিশন, লিখি রিয়েল। আর এই যে এই দুইটা এটা হচ্ছে আনরিয়াল কন্ডিশন। তার মানে আমরা মোটামুটি চেষ্টা করলাম রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম দেখানোর জন্য, কিন্তু সবগুলো আমাদের পক্ষে হয়তোবা করা সম্ভব হয়নি। তারপরে তোমরা চেষ্টা করবে তোমাদের পক্ষে যতটুকু সম্ভব এক্সারসাইজ বইগুলো দেখে এগুলো করার জন্য।
বা তোমাদের বইয়ে দেখবো অনেক ধরনের নিয়ম দেয়া আছে, আর কিছু কিছু কথা যেগুলো আমাদের মুখ দিয়েই চলে এসেছে নিয়ম। তাহলে সেই ক্ষেত্রে তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা বাসায় করবে, এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে রাইট ফর্ম অফ ভার্ব সংক্রান্ত, কারণ এটা তো বিশাল একটি চ্যাপ্টার, অনেক নিয়ম। এই নিয়ম মানে শুধুমাত্র যে আমরা কয়েকটি সেন্টেন্স করলাম হয়ে যাবে তাতেও কিন্তু না, তার সাথে সাথে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর্টিকেল, মানে বিভিন্ন অংশ মিলিয়ে রাইট ফর্ম অফ ভার্ব। তাই তোমরা চেষ্টা করবে যে গ্রামারগুলো এখানে পড়াচ্ছি সেগুলো যাতে সাথে সাথেই এগুলো পড়ানো তোমরা মানে সলভ করে ফেলার জন্য। তাহলে আমাদের পড়াগুলো একটু কী হবে, মানে পড়াটা একটু শেষ করা সম্ভব হবে। কারণ যদি সেমিস্টারের সময়টা কমে আসে তাহলে হয়তো বা তোমাদের পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। তাই আমাদের সিলেবাসটা তো অন্ততপক্ষে কমপ্লিট করতে হবে, একটু ফাস্ট করতে হবে। এবং নেক্সট ক্লাসের জন্য আমাদের হচ্ছে গিয়ে আমরা কোনটা পড়ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটাও কিন্তু আরেকটি বড় একটি চ্যাপ্টার, কিন্তু কিছু নিয়ম পড়লেই এই চ্যাপ্টারটি পড়া সম্ভব। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।